আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের অন্বেষণ একাডেমির পক্ষ থেকে। এতদিন ধরে তোমাদের সাথে ম্যাথের অনেকগুলো ক্যালকুলেশন নিয়ে কাটাকাটি এদিক সেদিক হাবিজাবি করতে করতে আর ইচ্ছা করতেছিল না আজকে, তাই একটু মুড ফ্রেশ করার জন্য একটু বায়োলজির দিকে আসলাম। যদিও বা বায়োলজি শব্দটা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে, কিন্তু আসলে কথাটা হচ্ছে বায়োলজি পড়ে বুঝতে পারলে খুব বেশি ইজি একটা জিনিস। তোমার জাস্ট জিনিসগুলো হচ্ছে তোমার কিছু কিওয়ার্ডস তুমি যদি মুখস্থ রাখতে পারো এবং সেই সাথে কিছু থিওরিটিক্যাল কিছু জিনিস যদি তোমার মাথায় ভালো মতো সেট করে নিতে পারো, তাহলে ওই জিনিসগুলো তোমার এখানে ভুল হওয়ার কোনো ধরনের সম্ভাবনাই থাকার কথা নয়। সবকিছু তোমার খুব ভালো মতো এখানে জানার কথা। তো আজকে আমি এখানে বায়োলজি নিয়ে কথাবার্তা বলতে আসতেছি সামান্য পরিমাণে, যদিও আমি এখন ফুল কোনো ক্লাস নিব না, জাস্ট কিছু কিওয়ার্ডস নিয়ে আমি আজকে কথা বলবো। কারণ আজকে কুত্তা বিলাই বৃষ্টি পড়তেছে এখানে, মানে ক্যাটস এন্ড ডগ বৃষ্টি। তো সেই কারণে ইচ্ছাও করতেছে না ম্যাথ ক্লাস নেওয়ার জন্য, একটু রোমান্টিক ফিল হচ্ছে, তাই বায়োলজির সাথে একটু রোমান্স করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক কিছু বায়োলজিক্যাল কিওয়ার্ডস নিয়ে। ওকে, তো তাহলে তোমরা সবাই আগে থেকে জানো একটা জিনিস, সেটা নিয়ে, তাও যেহেতু বায়োলজি শুরু করতেছি তাই আমি বায়োলজি শব্দটা নিয়ে টানাটানি শুরু করব আগে। তো তোমাদের যিনি প্রথম বায়োলজি ক্লাস নিয়েছিল রিয়াদ নাম্বার 2, আমি হচ্ছে রিয়াদ নাম্বার 1। তো তিনি তোমাদেরকে বলছিল যে বায়োলজি শব্দটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, বা আমাদের যেটা বায়োলজি ওয়ার্ডটা আছে সেটা আসলে দুইটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। আর সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বায়ো শব্দটা আসছে বায়োস থেকে, এবং লজি শব্দটা আসছে লোগোস থেকে। লজি শব্দটা কোথা থেকে আসছে? লোগোস থেকে আসছে। আচ্ছা, তো বায়োস শব্দটা দ্বারা গ্রিক ভাষায় যে জিনিসটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে জীবন। তাহলে বায়োস শব্দ দ্বারা বোঝানো হচ্ছে কি? জীবন। আর তুমি শুধু এখানে না, যেই জায়গাতেই এই লোগোস অথবা লজি, কি বলছি, লোগোস অথবা লজি এই শব্দটা দেখতে পারবা, সেটা দ্বারা কি বোঝাবে? সেটা দ্বারা বোঝাবে যে যে কোনো বিষয় সম্পর্কিত, সাপোজ ধরো সেটা তোমার এক্স, তাহলে এক্স সম্পর্কিত জ্ঞান মানে এক্সোলজি। কি লজি? এক্সোলজি। তাহলে তোমার এক্স সম্পর্কিত যে জ্ঞান সেটাকে যেমন আমি এক্সোলজি বলতে পারি, ঠিক সেম ভাবে এখানে যে লোগোস আছে, লোগোসে দিয়ে তাহলে কি বোঝাচ্ছে? লোগোস বলতেছে বিশদ জ্ঞান। বিশদ জ্ঞান অথবা আলোচনা। বিশদ জ্ঞান অথবা কি? আলোচনা। ঠিক আছে? শোনা কি জিনিস সেটা চট্টগ্রামে যারা আছো তারা খুব ভালো মতো কি করতে পারবা, বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বললাম? বায়োলজি শব্দটা কোথা থেকে আসছে? বায়োলজি শব্দটা আসছে বায়োস থেকে এবং লোগোস থেকে। বায়োস শব্দের অর্থ কি? বায়োস শব্দের অর্থ হচ্ছে গ্রিক ভাষায় এটাকে জীবন বলা হয়, আর লোগোস দ্বারা গ্রিক ভাষায় কি বোঝানো হয়ে থাকে? বিশদ জ্ঞান অথবা আলোচনা। যেমন ধরো আমরা বায়োলজির ক্ষেত্রে বায়োলজি বলতেছি, তারপরে তোমার আরো অনেক ধরনের লজি আছে, সোশিওলজি, ক্রিমিনোলজি, তারপরে তোমার কি আছে? অ্যানথ্রোপোলজি, ফার্মাকোলজি, হিস্টোলজি। যদিও বা হিস্টোলজি আমাদের বায়োলজিরই একটা অংশ, তাও আমরা এখানে কি করলাম দেখলাম। তাহলে এখানে দেখো সোশিও শব্দ দ্বারা তোমার বোঝানো হচ্ছে সোশ্যাল, আর লজি দ্বারা কি বোঝাচ্ছে? জ্ঞান বোঝাচ্ছে। তাহলে সোশ্যাল যেসব আমাদের অ্যাক্টিভিটিস আসে বা আমাদের একটা সোসাইটি কেমনে বিল্ড আপ হয় সেই জিনিসটা সম্পর্কিত জ্ঞান আমরা যেই ধরনের পড়ালেখা বা বৈজ্ঞানিক পড়ালেখা থেকে পেয়ে থাকি সেটাকে আমরা কি বলে থাকি? সোশিওলজি বলে থাকি। যদিও বা আমি এখানে বৈজ্ঞানিক বলার কারণে তোমাদের হয়তো বা মনে হইতে পারে কি স্যারে কি পাগল হয়ে গেছে নাকি, আর্টসের একটা সাবজেক্ট আমাদের এখানে বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত করাই দিচ্ছে। তোমরা যদি কখনো ভার্সিটিতে উঠো, ইনশাল্লাহ তো অবশ্যই উঠবা সামনে, আরো হয়তো বা 3-4 বছর বাকি আছে বা 2 বছর 2.5 বছর মতো বাকি আছে। তারা যখন কোন একটা সাবজেক্ট পড়তে যাবে, যেমন ধরো আমি যে গরুর ডাক্তারি পড়তেছি অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স পড়তেছি, এই ভেটেরিনারি সায়েন্সের মধ্যে আমাদের একটা কোর্স ছিল কিসের? সোশিওলজির উপরে। তোমাদের জন্য এটা অবশ্যই পড়াটা কি হবে? ম্যান্ডেটরি হবে। এরপরে ক্রিমিনোলজি,
এটা আমাদের বাংলাদেশে তুলনামূলকভাবে একটু কি নতুন, খুব বেশি ভার্সিটিতে নাই, হাতে গোনা সর্বোচ্চ মনে হয় 2টা বা 3টা ভার্সিটির মধ্যে ক্রিমিনোলজি পড়ানো হয়। এটা পুলিশের যারা ইনভেস্টিগেশনে কাজে নিযুক্ত তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যানথ্রোপোলজিও অনেকটা সোশিওলজির কাছাকাছি একটা সাবজেক্ট, তবে খুব বেশি পরিমাণে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। অনেকে মনে করে যে অ্যানথ্রোপোলজি পড়ে কি করা যাবে, অ্যানথ্রোপোলজি আসলে পরে কিছু করা যাবে না এরকম না, বিভিন্ন সেক্টরে অ্যানথ্রোপোলজি থেকে তোমার এখানে মানুষজন যেতে পারে। ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল যতগুলো ওষুধপত্র আছে এগুলো নিয়ে যেসব গবেষণা সেটা হচ্ছে ফার্মাকোলজি। আর হিস্টোলজি, হিস্টোলজি শব্দটা আসছে তোমার এখানে, হিস্টোলজি শব্দটা আসছে না, আসলে হিস্টোলজি দ্বারা আমি শর্টকাটে যেটা মনে রাখার চেষ্টা করি, হিস্টোরি, হিস্টোরির সাথে হিস্টোলজি অনেকটাই কি আছে, মিল আছে। তো এখন হিস্টোরি তার মানে বুঝলাম এটা কোনো গল্প। এখন কার গল্প বা কিসের গল্প, সেটা হচ্ছে যে হিস্টোরি অফ টিস্যু, হিস্টোরি অফ টিস্যু। তাহলে হিস্টোলজি দ্বারা কি বোঝায়, হিস্টোরি অফ টিস্যু। তাহলে এখন যদি আমরা হিস্টোরির কথা বলতে যাই, কোন একটা প্রাচীন সভ্যতার যখন আমরা হিস্টোরির কথা যখন কি করতে যাব, বলতে যাব, তখন আমরা ওখানে বিভিন্ন ধরনের জিনিস কি করে থাকি, নিজেদের কনসার্নের মধ্যে নিয়ে থাকি। তার মধ্যে একটা হচ্ছে কোন একটা প্রাচীন সভ্যতা কোথায় গঠিত হয়েছিল, সেটা কিভাবে গঠিত হয়েছিল, সেটার ফাংশনাল স্ট্রাকচারটা কিরকম, সেটা কিভাবে কাজ করছিল এবং শেষে কিভাবে ধ্বংস হয়ে যায়। ঠিক সেম ভাবে হিস্টোলজি নামক যে চ্যাপ্টারটা বা যেই সাবজেক্টটা আমাদের বায়োলজিক্যাল সেক্টরে আছে, সেই সাবজেক্টের ক্ষেত্রে আমরা কোনো একটা টিস্যু কিভাবে গঠিত হয়, কোন জায়গাতে গঠিত হবে দেহের, এবং সেগুলো কোন কোন ধরনের কোষ নিয়ে গঠিত হবে, এবং সেই কোষগুলোর কাজগুলো কিরকম, এবং তাদের পুরো সবগুলো কোষ মিলে সামগ্রিকভাবে যেই টিস্যুটা উৎপন্ন হয়েছে ওই টিস্যুর কার্যকলাপ এবং তাদের সর্বশেষ যেই যাত্রাটা আছে সেই যাত্রাটা কি রকম হবে সেই জিনিসটা সম্পর্কে আমরা হিস্টোলজিতে কি করে থাকি, ধারণা নিয়ে থাকি। তো তারপরে এখন আমাদের এখানে চাইলে বায়োলজি এবং হিস্টোলজি সম্পর্কে যা কিছু আছে বা অল্প স্বল্প যেগুলো আমরা শর্টকাটে মাথায় রাখতে পারি সেই জিনিসটা মনে রাখলাম যে হিস্টোলজি মানে কি, হিস্টোরি অফ টিস্যু। বায়োলজি মানে কি, বায়োস লোকস অর্থাৎ জীবন সম্পর্কিত জ্ঞান। এতটুকু পর্যন্ত গেল। এরপর আসতেছে আমাদের এন্ডোক্রাইনোলজি নামের একটা শব্দ আছে। আমি বলতেছি, আমি এটা কোনো ধরনের পূর্ণাঙ্গ ক্লাস নিচ্ছি না, এটা জাস্ট তোমাদেরকে কিছু শব্দ সহজে মনে রাখার একটা ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে পরবর্তীতে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তাহলে তুমি এখানে বুঝতে পারতেছো যে লজি শব্দের অর্থ হচ্ছে কি, লজি শব্দের অর্থ হচ্ছে যে জ্ঞান। আর এখানে এন্ডো শব্দের অর্থ একটা আছে, ক্রাইনো শব্দের আলাদা একটা কি আছে, অর্থ আছে। বায়োলজিতে এন্ডো এবং এর পাশাপাশি বা সিমিলার আরেকটা শব্দ ব্যবহার করা যায়, সেটা হচ্ছে সিমিলার না সরি বিপরীত একটা শব্দ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সো আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কি এন্ডো। এক্সো দ্বারা সবসময় বোঝাবে বাইরে, বোঝাবে কি বাইরে। তাহলে আমাদের এখানে যেমন এন্ডোক্রাইনোলজি আছে, ঠিক সেম ভাবে এক্সোক্রাইনোলজিও বা তোমার এখানে এক্সোক্রাইনোলজি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড নামের একটা জিনিস আছে, যে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, তারপর এন্ডো দ্বারা কি বোঝানো হয়ে থাকে, এন্ডো দ্বারা বোঝানো হয়ে থাকে যে ভিতরে, যে কোনো জিনিসের ভিতরে থাকলে তখন সেটা হচ্ছে এন্ডো, যে কোনো কিছু বাইরে থাকলে তখন সেটা হচ্ছে কি এক্সো। তাহলে এই যে এন্ডোক্রাইন শব্দ দ্বারা পুরোটা দ্বারা কি বোঝাচ্ছে, এন্ডো শব্দের অর্থ যেহেতু ভিতরে, ভিতরেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে অন্তর। যেমন ধরো কাউরে তোমার ফরানের ভিতর ঢুকে রাখছো, তার মানে সেটা হচ্ছে কি অন্তরের ভিতরে, অন্তর কথা থেকে কি আসতেছে, অন্ত আসতেছে, তার মানে তোমার যে জানের ভিতরে তুমি কি করছো, ঢুকে রাখছো। ঠিক সেম ভাবে এন্ডোক্রাইন দ্বারা যেটা বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে যে অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত, কি সম্পর্কিত, অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত জ্ঞান, অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কিত জ্ঞান। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কারা, অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের শরীরের মধ্যে দুই ধরনের গ্ল্যান্ড আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে কি কি আছে, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে ধরনের সিক্রেশন, গ্ল্যান্ড মানে কি, গ্ল্যান্ড মানে হচ্ছে যে এমন কিছু কোষের সমষ্টি যেখান থেকে তোমার বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হবে, কেমিক্যাল সাবস্টেন্স
রিলিজ হবে। আর ওই কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপকে কি করবে, নিয়ন্ত্রণ করবে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে যে ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গুলো রিলিজ হয় সেগুলোকে আমরা বলে থাকি যে এনজাইম। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে ধরনের সাবস্টেন্স গুলো রিলিজ হয় সেগুলোকে আমরা কি বলে থাকি, হরমোন বলে থাকি। কি বলে থাকি, হরমোন বলে থাকি। তাহলে এখন এখানে এক্সো আর এন্ডো যে দুইটা শব্দ আসতেছে, এক্সো মানে তো ভিতরে বাইরে আর এন্ডো মানে ভিতরে, তাহলে কার ভিতরে বা কার বাইরের কথা এখানে বলা হচ্ছে? এন্ডো দ্বারা বা এক্সো দ্বারা যার ভিতরে বা বাইরের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কি, রক্ত। সেটা হচ্ছে কি, রক্ত। তার মানে যেগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশন অর্থাৎ হরমোন, হরমোন পরিবাহিত হবে রক্তের ভিতরে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড যারা আছে তাদের ক্ষেত্রে এনজাইম যেটা নিঃসৃত হয় সেটা পরিবাহিত হবে কিসের মাধ্যমে, রক্তের বাইরে নয়, তাদের নিজস্ব কতগুলো কি আছে, নালিকা আছে। যেহেতু এটা রক্তের বাইরে, রক্তের ভিতরেই তোমার কি হয়ে থাকে, প্রবাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে চলে যায়, তাই সেই কারণে এটাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয় বা এন্ডোক্রাইন সিক্রেশন বলা হয়। আর এটাকে তোমার কি বলা হচ্ছে, এক্সোক্রাইন সিক্রেশন বলা হচ্ছে। তাহলে এন্ডোক্রাইন সিক্রেশনে আমাদের হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, কারণ কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা আছে, গ্ল্যান্ডে কোন ধরনের নালিকা নাই, কোন ধরনের কি নাই, নালিকা নাই, যার মাধ্যমে এই যে হরমোনটা কি হবে, পরিবাহিত হবে। তা এখন তোমাদের হয়তো বা মাথায় আসতে পারে তাইলে এটাতে নালিকা নাই, তাই সেই কারণে রক্তের মধ্য দিয়ে চলে যাচ্ছে। তাহলে তো আল্লাহ চাইলে তো তোমার এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ডের থেকে যে ধরনের সিক্রেশন গুলো আছে অর্থাৎ এনজাইম, এটারও তো চাইলে রক্তের মাধ্যমে পাঠিয়ে দিতে, সমস্যা কি? তুমি কি জানো তোমার পেটের মধ্যে যে ধরনের ক্রিয়াকলাপ গুলো সম্পন্ন অর্থাৎ আমাদের যেটা ডাইজেশনের কাজ কারণ সম্পন্ন হয় সেটা আসলে কিভাবে হয়, সেটা এনজাইমের মাধ্যমে হয় অর্থাৎ খাদ্য পরিপাক। তো এখন ধরো তোমার এখানে এই এনজাইমটা রক্তের মধ্য দিয়ে যাচ্ছে, তো রক্তের মধ্য দিয়ে যাওয়ার সময় কি তাহলে কি এনজাইম বলে দিবে যে আমি এখানে রক্তকে কোনো ধরনের পরিপাক করবো না? যা কিছু খাচ্ছি সবগুলোকে পরিপাক করতে পারলে রক্তের সাথে রক্তকে কেন পরিপাক করতে পারতেছে না? তাহলে এনজাইম যদি রক্তের মধ্যে দিয়ে যাইতো তাহলে রক্তের যতগুলো পার্টিকেল আছে সবগুলাই কি হয়ে যাইতো, ডেস্ট্রয় হয়ে যাইতো। কি হয়ে যাইতো, ডেস্ট্রয় হয়ে যেত। তাই আমরা কি করছে, খুব সুন্দরভাবে এক্সোক্রাইন গ্ল্যান্ডের জন্য তোমার নালিকা দিয়ে দিছে এবং ওই নালিকার মাধ্যমে এনজাইমগুলো কি হবে, রিলিজ হবে। আচ্ছা, এগুলো গেল, এর চাইতে বিশদ আর কিছু এখন আমরা জানতেছি না। তো বায়োলজিতে আরো কিছু জিনিস আছে যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে সব সময়। ওই ওয়ার্ডগুলো দেখলে আমাদের বুঝে নিতে হবে এখানে কোন ধরনের হাবিজাবি কাজ কারবার চলতেছে। তো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে সোমা। সোমা মানে কি, সোমা বা সোমা দিয়ে কি বোঝানো হয়ে থাকে, দেহ বোঝানো হয়ে থাকে। কি বোঝানো হয়ে থাকে, দেহ বোঝানো হয়ে থাকে। তাই সেই কারণে আমাদের যেগুলো দেহকোষ আছে, দেহকোষগুলোকে বলা হয় সোমাটিক সেল। এরপরে তোমার গ্যামেট। গ্যামেট মানে কি বোঝায়, গ্যামেট মানে হয় তোমার শুক্রাণু অথবা ডিম্বাণু বোঝায়। ডিম্বাণু বোঝানো হয়ে থাকে। তাহলে গ্যামেট দিয়ে কি বোঝানো হবে, সবসময় শুক্রাণু অথবা কি ডিম্বাণু বোঝানো হবে। আচ্ছা, এটাও গেল। এরপরে তোমার এখন এখানে কি আসতেছে, পরবর্তীতে আসতেছে লেমা। যেই জায়গাতে শব্দের শেষে এই লেমা নামটা শুনবা সেটা অবশ্যই অবশ্যই তোমার এখানে মেমব্রেন অথবা আবরণী বোঝাবে। মেমব্রেন অথবা কি বোঝাবে, আবরণী বোঝাবে। যেমন ধরো আমার এখন গায়ের উপর দিয়ে রাখছি শার্টলেমা। কি দিয়ে রাখছি, শার্টলেমা, মানে বানায় বানায় বলতেছি আর কি একটা। তাহলে এটা কি, শার্টলেমা, কারণ কি এটা আমার শরীরের উপর অর্থাৎ আমার দেহের উপরে একটা কি আবরণ দিয়ে রাখছে, নয়তোবা আমরা এখানে লজ্জাস্থান কি করতে পারতাম না, ঢেকে রাখতে পারতাম না। তাই এই লেমাটা গেল। এরপর আসতেছে আমাদের রেটিকুলাম। এরপরে কি আসতেছে, রেটিকুলাম। আচ্ছা, রেটিকুলাম। তাহলে রেটিকুলাম কি জিনিস? রেটিকুলাম শব্দটা যখনই তুমি দেখবা এটা দ্বারা তুমি একটা জিনিসই বুঝে নিবা যে রেটিকুলাম দ্বারা যে জিনিসটা আমাদেরকে মিন করে সেটা হলো সুতা। সেটা হলো কি, সুতা বা সুতার নেই কোনো গঠন। তাহলে রেটিকুলাম দিয়ে কি জিনিস বোঝায়, রেটিকুলাম দিয়ে সুতা অথবা সুতার নেই কোনো জিনিসকে কি করানো হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে। তাহলে যদি দেখো তোমার এখানে এন্ডোপ্লাজমিক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের একটা অংশ, সেটা তোমরা জানো। এখন এখানে দেখো তো কথাটাকে আমরা একটু আগে যা যা শিখছি সেগুলোর উপর বেস করে ভাগ করতে পারি কিনা। এন্ডো মানে কি বোঝাই বলছি, ভিতরে বোঝাই বলছি। আর প্লাজমিক শব্দটা আসছে কোথা থেকে,
প্লাজমা থেকে। এখন প্লাজমা কি? কোষ ঝিল্লির ভিতরের বাদ বাকি সমস্ত জিনিসকে একসাথে তোমার কি বলা হয়? প্লাজমা বলা হয়। তাহলে প্লাজমার ভিতরে রেটিকুলাম মানে হচ্ছে সুতার মতো অংশ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যদিও আমরা দেখতে দেখি যে ওটা সুতার মতো না, কিন্তু আসলে এটা গঠনটা অনেকটা কি মানে চিত্রতে আমরা দেখতেছি এটা কিসের মতো? সুতার মতো, এই তোমার যে কোনো একটা থলের মতো বা এই টাইপের কিছু একটা হইতে পারে, কিন্তু আসলে এটার গঠনটা অনেক সরু হওয়ার কারণে এটাকে তোমার কি বলা হচ্ছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হচ্ছে। এরপরে তোমার এখানে পরবর্তীতে কি আসতেছে? আমাদের আসতেছে যে CHLORO, ক্লোরো। তাহলে ক্লোরো অথবা তোমার এখানে আমাদের যেটা ক্লোরো শব্দটা আসছে, ক্লোরো শব্দটা আসছে যে তোমার এখানে ক্লোরো দ্বারা আসলে বোঝানো হয় যে কি? সবুজ। ক্লোরো দ্বারা কি বোঝায়? সবুজ বোঝায়। আর যখনই তুমি CHROMO ক্রোমো শব্দটা দেখবা বা ক্রোমা শব্দটা দেখবা, CHROMA ক্রোমা শব্দটা দেখবা, এই দুটোটা জিনিস দ্বারাই রঙিন বোঝায়। এখন তোমার কথা হইতে পারে যে রঙিন হইলে তাহলে সেটা আবার সবুজ কেন হবে না? সবুজের জন্য আলাদা কেন দিছে? সবুজের একটা সিগনিফিকেন্স আছে আমাদের, কিন্তু বাদ বাকি রংগুলোরও সিগনিফিকেন্স থাকলেও সবুজের সিগনিফিকেন্সটা একটু বেশি হওয়ার কারণে সেটাকে আলাদা করে বোঝানো হচ্ছে। কারণ জানো যে উদ্ভিদের মধ্যে খাদ্য তৈরি হয় কার সাহায্যে? ক্লোরোপ্লাস্ট অথবা সবুজ রঙের প্লাস্টিকের সাহায্যে। আর সবুজ রঙের প্লাস্টিককে একদম স্পেসিফিক্যালি ইন্ডিকেট করার জন্য তোমার এখানে ক্লোরো শব্দটা ব্যবহার করা হয়। আর ক্রোমো বা ক্রোমা দ্বারা তোমার এখানে কি যৌগ অন্যান্য রংগুলো কি করা হচ্ছে? প্রকাশ করা হচ্ছে। এরপর আসতেছে তোমার এখানে পরবর্তীতে আরেকটা আছে, সেটা হচ্ছে লিউকো। লিউকো দ্বারা তোমার এখানে বর্ণহীন বা সাদা বোঝায়। লিউকো দ্বারা কি বোঝায়? বর্ণহীন অথবা সাদা। যেমন ধরো আমি এখানে লিউকোপ্লাস্টের কথা বলতে পারি, লিউকোপ্লাস্ট আছে। অথবা তোমার এখানে লিউকোসাইট। লিউকোসাইট এটা আমাদের রক্তের 3 ধরনের কণিকার মধ্যে এক ধরনের কণিকা, যেটাকে আমরা বলে থাকি শ্বেত রক্ত কণিকা, যেটা হচ্ছে আমাদের পাহারাদার, দেহের পাহারাদার। ঠিক আছে? আচ্ছা, এগুলা গেল। এরপরে আমাদের আরো কিছু শব্দ জানতে হবে, সেটা হচ্ছে যে 1 নম্বরে বায়োলজিতে যেখানে তুমি লাইসিস শব্দটা দেখবা, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। লাইসিস শব্দের অর্থ কি? ভেঙে যাওয়া। লাইসিস অর্থাৎ ভেঙে ফেলা। তারপরে কাইন্ড যেটা আছে, যেমন ধরো লাইসিস কোথা থেকে? আমরা এখানে অঙ্গাণুর মধ্যে এক ধরনের অঙ্গাণু আছে লাইসোসোম। লাইসোসোম, এই যে লাইসো শব্দটা আসছে কোথা থেকে? লাইসিস থেকে। তাহলে লাইসিস করার অঙ্গাণু, লাইসিস করার সোম দিয়ে কি বোঝায়? সোম আসছে সোমা থেকে, অর্থাৎ দেহকোষের মতো অংশ একটা, কিন্তু এটা কোষের মধ্যে থাকে বলে এটাকে তোমার কি অঙ্গাণু বলা হচ্ছে। তাহলে লাইসিসকারী অঙ্গাণু যেটা আছে সেটাকে কি বলা হয়ে থাকে? লাইসোসোম বলা হয়ে থাকে। লাইসিস অর্থ ভেঙে ফেলা। তারপরে তোমার এখন এখানে আর কি বাকি আছে? আর আছে যে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এপি। এপি শব্দটা দ্বারা কি বোঝায়? এপি শব্দটা দ্বারা সবসময় উপরে বোঝায়। কি বোঝায়? উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে থাকলে তখন সেটাকে আমরা কি বলি? এপি বলি। আর নিচে থাকলে সেটাকে আমরা সাব বলে থাকি। এগুলাই হচ্ছে বায়োলজি সম্পর্কে আজকে আমি যা একটু ছোটখাটো শর্টকাট তোমাদেরকে দিতে চাইছিলাম, বা যে জিনিসগুলো যদি তুমি একটু সুন্দর মতো মনে রাখতে পারো তাহলে তোমার জন্য বায়োলজি তুলনামূলকভাবে অনেক কি হয়ে যাবে? ইজিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।